জেনে হয়তো অবাক হবেন, দেশে এখন যে লোডশেডিং বা বিদ্যুৎ ঘাটতি এর পেছনেও ডক্টর ইউনূস সরকারের হাত আছে। ইউনূস সরকারের 18 মাসের দুঃশাসনের ফিরিস্তি দিতে দিতে আমরা ক্লান্ত। কিন্তু যে কোনো সেক্টর নিয়ে আলোচনা করতে গেলেই দেখা যায় সেখানে বিপুল সংকট এবং জটিলতা তৈরি করে রেখে গেছেন ডক্টর ইউনূসের সরকার। শনিবার দেশের বিদ্যুৎ চাহিদা ছিল পিক আওয়ারে 16,900 মেগাওয়াট, আর সরবরাহ ছিল মাত্র 14,000-এর মতো। ঘাটতি প্রায় 3,000 মেগাওয়াট, মানে অন্তত 4 ঘন্টা লোডশেডিং। কিন্তু বাস্তবে কোথাও কোথাও 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলছে। ঢাকা ও চট্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গিয়ে ভুগতে হচ্ছে গ্রামের মানুষকে। লোডশেডিং এর বড় একটি কারণ হলো আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়া। দেশে যখন জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি, ঠিক তখনই আদানির বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেল কেন? আদানি জানিয়েছে তাদের একটি ইউনিটের বিয়ারিং এ গন্ডগোল দেখা দেয় এই সংকট। আপনি ভাবতে পারেন, সেই ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্রে বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার সাথে ডক্টর ইউনূসের কি সম্পর্ক? উত্তরটা আদানিই দিয়েছে। তারা বলছে বাংলাদেশের কাছে তাদের বিপুল পরিমাণ বকেয়া, টাকাটা পেলেই তারা বিয়ারিং সহ কারিগরি ত্রুটিগুলো সারিয়ে আবার উৎপাদনে যেতে পারবে। কত টাকা পাবে আদানি? 2025 সালের জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে আদানির মোট বকেয়া ছিল প্রায় $70 কোটি। বিদ্যুতের ঘাটতি মেটানোর লক্ষ্যে কিছু টাকা শোধ করা শুরু করে ইউনূস সরকার, কিন্তু নভেম্বর থেকেই আবার পরিশোধ বন্ধ করে দেয়। এর ফলে বকেয়া আবার বাড়তে শুরু করে। 29 জানুয়ারি আদানি চিঠি দিয়ে জানায় তাদের পাওনা $57,20,00,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,978 কোটি টাকা। তখনই চিঠিতে তারা সতর্ক করে দেয় বকেয়া পরিশোধের দেরির কারণে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, এবং ঠিক তাই হয়েছে। এখন তাহলে প্রশ্ন, ইউনূস সরকার আদানির বিল শোধ করেনি কেন? এই প্রশ্নের উত্তরে একটু পেছনে যেতে হবে। ভারতের আদানি গ্রুপ পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি সংস্থাগুলোর একটি। 2017 সালের 5 নভেম্বর শেখ হাসিনা সরকারের আমলে ভারতের ঝাড়খণ্ডে আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 25 বছর ধরে বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ। 2023 সালের মার্চে প্রথম ইউনিট থেকে 750 মেগাওয়াট সরবরাহ শুরু হয়। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট চালু হয়। 2024 সালে হাসিনা সরকারের পতন হলে ইউনূস সরকার এই চুক্তি পর্যালোচনার জন্য জাতীয় কমিটি করে। 2026 সালের 20 জানুয়ারি কমিটি তাদের রিপোর্ট দেয়। রিপোর্টে দাবি করা হয়েছে এই চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য বাংলাদেশ আদানিকে 40 থেকে 50% বেশি দাম দিচ্ছে, যার চিহ্নিত পরিমাণ প্রতি বছর 5 থেকে 6,000 কোটি টাকা। রিপোর্টে বলছে চুক্তির সময় বাজারে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 4 টাকার কাছাকাছি থাকলেও আদানির সঙ্গে চুক্তি হয় 15 টাকায়। এই রিপোর্ট আসার 2 মাস আগেই অবশ্য আদানিকে বকেয়া পরিশোধ বন্ধ করে দেয় বাংলাদেশ। তখন ছিল শীতকাল, বিদ্যুতের চাহিদা ছিল অনেক কম। ফেব্রুয়ারির 17 তারিখ ইউনূস সরকার দায়িত্ব হস্তান্তর করে চলে যায়। মার্চে গরম শুরু হলে চাপটা এসে পড়ে বিএনপি সরকারের ঘাড়ে। মনে থাকার কথা, ইউনূস সরকার ক্ষমতায় এসেই আদানির সাথে চুক্তি নিয়ে অনেক নেতিবাচক কথা বলেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, তারা দেশের অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলো সক্রিয় করার উদ্যোগ নিলেন না কেন? কেন জ্বালানির মজুদ বাড়ালেন না? আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলো যেখানে 6 মাসের জ্বালানি মজুতের কথা বলে, সেখানে ইউনূস সরকার মজুদ 1 মাসে নামিয়ে আনলেন কেন? গ্রীষ্মকালে চাহিদার সময় আদানির কাছ থেকে বিদ্যুৎ নিলেন, কিন্তু তাদের বিল পরিশোধ করলেন না। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে নিয়ে কি ভাববে? যে প্রশ্নটি শুরুতেই করছিলাম, বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা বিদেশি বিদ্যুতের উপর এতটা নির্ভরশীল কেন? কেন আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছি না? আদানির বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা ভারতের, সেখান থেকে আমরা বিদ্যুৎ আমদানি করি। ভারতের সাথে যৌথ মালিকানায় বিদ্যুৎ কেন্দ্র আছে বাগেরহাটের রামপালে এবং নারায়ণগঞ্জের রিলায়েন্স বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে চীনের সাথে মালিকানা আছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার, কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। সিঙ্গাপুর, সৌদি আরব সহ অন্য দেশের মালিকানায়ও বাংলাদেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র আছে। তবে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার সিংহভাগ মালিকানা চীনের নিয়ন্ত্রণে। দেশের বিদ্যুতের নিয়ন্ত্রণ বিদেশি কোম্পানির হাতে থাকার ঝুঁকি অনেক। ইউনূস সরকার ভারতীয় বিদ্যুৎ নিয়ে অনেক কথা বললেও চীনের মালিকানা নিয়ে কোনো কথা বলেননি। আমরা মনে করি বিদ্যুৎ এখন মানুষের অন্যতম মৌলিক চাহিদা, তাই এর নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতেই থাকা উচিত। তা না হলে ঝুঁকি অনেক। অনেকের হয়তো মনে আছে 2013 সালের শুরুর দিকে বুলগেরিয়ায় কোম্পানিগুলো বিদ্যুতের দাম হঠাৎ করে বাড়িয়ে দেয়। শীতের তীব্র ঠান্ডায়
গরম করার খরচ আকাশ ছোঁয়া হয়ে ওঠে। নাগরিকদের আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পতন ঘটে। আমাদের প্রতিবেশী পাকিস্তানেও 2013 সালের নির্বাচনে বড় ইস্যু ছিল বিদ্যুৎ। মুসলিম লীগের নির্বাচনী ইশতেহার ছিল লোডশেডিং বন্ধের প্রতিশ্রুতি। পিপিপি সরকারকে হটিয়ে প্রধানমন্ত্রী হন নওয়াজ শরীফ। শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, জ্বালানির জন্যও আমরা বিদেশের উপরে নির্ভরশীল। দেশের প্রাথমিক জ্বালানির 65% আমদানি নির্ভর। দেশীয় গ্যাসের চেয়ে আমদানি করা গ্যাসের দাম প্রায় 22 গুণ বেশি। দেশীয় উৎস থেকে প্রাপ্ত গ্যাসের দাম 3 টাকা 39 পয়সা, আর আমদানিতে সেটা 68 টাকা 71 পয়সা। 2024-25 অর্থ বছরে দেশীয় উৎস থেকে পাওয়া 72.21% গ্যাসের দাম মাত্র 6,625 কোটি টাকা, কিন্তু আমদানিকৃত মাত্র 26.89% গ্যাসের দাম পড়েছে 43,591 কোটি টাকা। শুধু গ্যাস আমদানিতেই 30,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। সবচেয়ে বড় সমস্যা হলো দেশে গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে। 2015 সালে সর্বোচ্চ 2,786 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলেও এখন তা 1,800 মিলিয়নের নিচে নেমে এসেছে। নতুন কূপ আবিষ্কার করতে না পারলে 2031 সালের মধ্যে সকল মজুদ ফুরিয়ে যাবে। তাই বিকল্প জ্বালানির কথা ভাবতে হবে। সেটা হতে পারে নবায়নযোগ্য জ্বালানি, যেমন সৌরবিদ্যুৎ, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কথাও ভাবা যেতে পারে। বঙ্গোপসাগরে থাকা ইউরেনিয়াম যদি সহজে শোধন করা সম্ভব হয়, তাহলে এটা হতে পারে সবচেয়ে টেকসই সমাধান। আর তা না হলে সৌরবিদ্যুৎই হতে পারে বড় বিকল্প। এখানে একটা শুভঙ্করের ফাঁকি স্মরণ করিয়ে আজকের আলোচনা শেষ করব। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 29,000 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে 12 থেকে 14,000 মেগাওয়াটের মধ্যে, অর্থাৎ ক্ষমতার অর্ধেক মতোই উৎপাদন হচ্ছে। কারণ কি? কারণ বাস্তবে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছে সরকার। সরেজমিনে দেখা গেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গরু ছাগল চড়ছে, তবু সেগুলোকে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। সর্বশেষ 2021 সালে নো ইলেকট্রিসিটি নো চার্জ নিয়ম করা হয়। এখানে আর এক ফাঁকি। 2022 সাল থেকে কোম্পানিগুলো কারিগরি ত্রুটি এবং জ্বালানি সংকট দেখিয়ে বিদ্যুৎ উৎপাদন না করেই প্রতিদিন 2 কোটি টাকা নিয়ে যায়। এনার্জি প্রাইম, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার, প্রোটেক্স পাওয়ারের মতো কোম্পানিগুলো নানা অজুহাতে ক্যাপাসিটি চার্জ নিয়েই যাচ্ছে। এই শূন্য উৎপাদনের ঘটনা এতটাই অস্বাভাবিক ছিল যে 2022 সালের 24 নভেম্বর সরকার তাৎক্ষণিকভাবে এসব চুক্তি বাতিলের নির্দেশ দেয়। কিন্তু তারপরও কিছু কেন্দ্র এখনো চালু আছে এবং ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকা নিয়ে যাচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ বিদ্যুৎ খাতে মোট ভর্তুকি দিয়েছে 59,600 কোটি টাকা। অথচ বিপিডিবির নিজস্ব রাজস্ব আয় মাত্র 50,565 কোটি টাকা, অর্থাৎ সারা দেশে বিদ্যুৎ বিক্রি করে যা আয় করে তার চেয়ে 9,000 কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়। ক্যাপাসিটি চার্জের নামে যে পরিমাণ টাকা অপচয় হয়েছে, এই টাকা দিয়েই পুরো বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো নির্মাণ করা সম্ভব ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারের করা এই চুক্তিগুলো রিভিউ করে, তাহলে জনগণের টাকার অপচয় যেমন বন্ধ করা যাবে, তেমনি বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, সেই পথও খুঁজে পাবে।